তাতে সোহেল তাজের এই মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। দলীয় কর্মীদের উস্কানোমূলক ভাষা থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোহেল তাজ পরে নিজের পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে বলেন, আমার বক্তব্য বিকৃতভাবে ছড়ানো হচ্ছে। আমি কখনো সহিংসতার উৎসাহ দিইনি। আমি শুধু বলেছি, যারা জনগণের স্বার্থ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে সংগঠন কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু ততক্ষণে ঝড় বয়ে গেছে অনলাইন দুনিয়ায়। সবশেষে বলা যায়, 13ই নভেম্বরকে কেন্দ্র করে রাজনীতির মাঠ যত গরম হচ্ছে ততই বাড়ছে বিভাজনও, বক্তব্যে তীব্রতাও। তবে জনগণ চায় সংঘাত নয়, বরং সংলাপ ও স্থিতিশীলতা ফিরে আসুক দেশের রাজনৈতিক বাস্তবতায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পলাতক হাসিনা ও তার সহযোগীরা। এই পরিকল্পনায় দিল্লির যে সক্রিয় সমর্থন আছে তাও স্পষ্ট। গত বছরের 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন নীরব ছিলেন হাসিনা। তিনি কোথায় কিভাবে অবস্থান করছেন তা গোপন রেখেছে তার আশ্রয়দাতা ভারত সরকার। কয়েক মাস নিশ্চুপ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার অডিও বক্তব্য প্রচার করে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। কিন্তু তাতে খুব একটা সাড়া পাওয়া যায়নি, বরং কর্মী সমর্থকদের ফেলে রেখে এমপি মন্ত্রীসহ পলায়ন হাসিনার নেতৃত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হত্যা, গুমসহ মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার বিচারের সময় ঘনিয়ে আসছে। বিচারের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার পুরনো চেহারায় ফিরে আসার চেষ্টা করছে। রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় সন্ত্রাস ও নাশকমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। বেশ কিছু যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত এক বাস চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী রাজনীতির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অগ্নিসন্ত্রাস। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় 2004 সালের 5ই জুন সারা দেশে 24 ঘণ্টার হরতাল ডেকেছিল আওয়ামী লীগ। তার আগের দিন সন্ধ্যায় সেরাটন হোটেলের সামনে দোতলা বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শিশুসহ 11 জন মারা যায়। 1-11-এর পর তৎকালীন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের পরিকল্পনায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি নিরীহ মানুষ হত্যার জন্য এই দুই নেতাকে দায়ী করেন। শেখ হাসিনা এই অগ্নিসন্ত্রাসীদের পুরস্কার হিসেবে মন্ত্রী করেছিলেন। সন্ত্রাসী রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত এই 3 আওয়ামী লীগ নেতা এখন ভারতে পালিয়ে আছেন। 2014 সালে একতরফা নির্বাচনের সময় এবং পরে আওয়ামী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো যখন আন্দোলন জোরদার করেছে, তখনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। এমনটি বেশ কয়েকবার ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়। এসব অগ্নিকাণ্ডে এমন সব দাহ্য ব্যবহার করা হতো যা সাধারণ বিক্ষোভকারীদের হাতে আসা ছিল অসম্ভব। বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার পর বিরোধী দলের শত শত নেতাকর্মীকে আসামি করে মামলা করা হতো। শেখ হাসিনার 1.5 দশকের নিপীড়নমূলক শাসনে হাজার হাজার মানুষকে এসব মামলায় আসামি করে জেলে পোড়া হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ ধরনের গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে সময় বারবার অভিযোগ করা হয়েছিল, আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার লোকজন গাড়িতে আগুন ধরিয়ে মানুষ হত্যার চেষ্টা করছে এবং তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল দমনের এটি ছিল শেখ হাসিনার বড় অস্ত্র। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেভাবে শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিক্ষোভকারী ছাত্র ও শিশুদের হত্যা করা হয়েছে, তাতে সাধারণ মানুষের কাছে এখন স্পষ্ট আওয়ামী শাসনের 1.5 দশকে অগ্নিসন্ত্রাসের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কীভাবে জড়িত ছিল। এখন পলাতক আওয়ামী লীগ সেই হত্যার পুরনো পথ বেছে নিয়েছে। শেখ হাসিনার বিচার ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এখন শেখ হাসিনার প্রধান লক্ষ্য। এর মধ্যে ভারত সরকারের সহযোগিতায় পিআর ফার্মের মাধ্যমে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার কিছু বক্তব্য প্রচার করা হয়েছে, যেখানে তিনি তার অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেছেন। বিশ্বে তিনি একজন স্বীকৃত খুনি হিসেবে পরিচিত, কিন্তু তিনি খুনের দায় অস্বীকার করছেন।
মজার ব্যাপার হলো, সাক্ষাৎকার প্রচার করা সব গণমাধ্যম বলছে পলাতক হাসিনার এটি প্রথম সাক্ষাৎকার, কিন্তু তিনি সব সাক্ষাৎকারে একই ভাষায় এবং একই সুরে কথা বলেছেন। সাক্ষাৎকার দেওয়া হয়েছে ইমেইলে। শেখ হাসিনা সম্ভবত মানসিকভাবে এখনও সুস্থির হতে না পারায় ক্যামেরার সামনে বা প্রকাশ্যে আসার সাহস দেখাতে পারছেন না। এসব সাক্ষাৎকার প্রচার করে হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার রাজনৈতিক উপযোগিতা দেখানোর চেষ্টা করলেও অভ্যুত্থানের সময় মানুষ হত্যা করার নিষ্ঠুর পরিকল্পনার বিষয়গুলো আবার সামনে এসেছে। এসব সাক্ষাৎকারে 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের দায় হাসিনা অন্যের ঘাড়ে চাপাচ্ছেন। তিনি খুব স্পষ্টভাবে এসব হত্যাকাণ্ডের দায় চাপিয়েছেন পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। অথচ বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন সময় বিক্ষোভকারীদের লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি করা টেলিফোনের নির্দেশ দেওয়া ফাঁস হয়েছে। এসব তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ের প্রতিবেদনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় 1400-রও বেশি মানুষ নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 12-13% ছিল শিশু। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 133 শিশু কিশোর শহীদ হয়েছে। গোপন ভিডিও ফাঁস, যার নির্দেশে গ্রামীণ ব্যাংকে ভয়াবহ আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে একটি রহস্যময় ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। আরও চমকপ্রদ বিষয় হল, ভিডিওটির পিছনে নাকি আছেন বাংলাদেশের রাজনীতির একসময়ের আলোচিত নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে এতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কিছু লোক মুখ ঢেকে একটি ভবনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এরপর তাদের একজন ফোনে কথা বলতে বলতে বলেন, ভাই, কাজ হয়ে গেছে, আগুন ধরেছে। অনেকে দাবি করছেন এই কণ্ঠ কাদের সিদ্দিকীর এক ঘনিষ্ঠ সহচরের সঙ্গে মিলে যায়।